লানি জং আজকে থেকে আমাদেরকে এই লানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে। মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আমাদেরকে আঘাত দিও না, আমাদেরকে যত তাতাবেন আমরা তত তাকবো। हमको जो मर्जी हो हम करेंगे। ये लड़ाई में हम लड़ाई करेंगे, हम लड़ेंगे, हम डरेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা, এই অবস্থায় তৃণমূল সরকার যখন আমাদের দেশের বিএসএফকে দুষতে ব্যস্ত, তখন আমরা দেখব যে মমতা ব্যানার্জি কতটা পরিমাণে মিথ্যাচার আর কতটা ব্যভিচারিণীর মতো আচরণ করেছে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মাটিতে গত 2-3 দিনে কয়েকটা জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটিয়েছে। দুঃখের বিষয় কি জানেন? প্রত্যেকটা সাধারণ মানুষ বলছে যারা এসে ভাঙচুর করলো, পাথর ছুড়লো, তাদেরকে আমরা এলাকাতেই দেখিনি কোনো। ওই একটা ছোট গাঁজাখোর নেতা দেবাংশু ভট্টাচার্য, ও নাকি বলেছিল যে সাধারণ স্থানীয় মানুষরা বলছে ওই লোকগুলোকে নাকি ওরা কখনো চেনে না, দেখেনি। উন্মত্ত জনতা, এরই মাঝে দেখা যাচ্ছে তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামকে। তাহলে এরা কি বাইরের জগৎ থেকে এসছে নাকি প্লুটো গ্রহ থেকে এসছে? ওরা দাঙ্গা লাগে, ওরা তো সরে গেল চেয়ারম্যানরা। তৃণমূল সরকারের আগা থেকে গোড়া পর্যন্ত গোটাটাই দুর্নীতিগ্রস্ত। তার চেয়ারম্যান হোক কি পঞ্চায়েত হোক কি তোমার জেলা পরিষদ হোক কি তোমার উপরস্তরের নেতা হোক, সব কটা দাঙ্গা লাগানোয় ওস্তাদ। আর কিছু হলেই নিজেদের গা থেকে দায়টা ছেড়ে ফেলার চেষ্টা করে। তখন একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করে যে সিপিএম এর আমলে এটা হয়েছিল, বিজেপি উত্তরপ্রদেশে এটা করেছে। তো তোকে মানুষ কি করতে এনেছে ভাই? তোদের কাজ কি? তোদের কাজ কি একে তাকে দুষে নিজেদের দোষটাকে ঢাকার? নাটক কম করো প্রিয়। তৃণমূলের সব থেকে বড় মাতাল, ছোট মাতাল আর মেজো মাতাল, এরা সবাই মিলে। আর সব থেকে উপরে যে মেন গাঁজাখোর, যে নবান্নতে বসে থাকে, তিনি বলছেন কি বিএসএফ করেছে। এখানটায় চেয়ারম্যানকে স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। এখনো বর্তমান পর্যন্ত সেই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল। কারণ কি, দুধেল গাই তো দুধেল গায়ের গায়ে যদি একটু আঁচড় লেগে যায় তো সে তো আর দুধ দেবে না, কাছে গেলেই লাথি মারবে। তাই আমাদের দিদিমণি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো এতটুকু অ্যাকশন নেওয়ার প্রয়োজন মনে করেননি। চেয়ারম্যান যখন ওই পার হয়ে গেল তখন তো ডবল অ্যাটাক হয়ে গেল। তাহলে এবার এখানে কি সন্দেহ করা যায় আপনারা বুঝতেই পারছেন। ও কি করছিল, মোবাইল ধরে ফোন করছিল কাকে, তারপরে ও চলে গেল অন্যদিকে, সাইড কেটে গেল। আর পুলিশকে ফোন করা হলো তো পুলিশ বলছে আমাদের হাত বাঁধা, আমরা আসতে পারছি না। পুলিশ বলছে আমাদের হাত বাঁধা। পুলিশের হাত বাঁধা নয়, পুলিশের গলায় বেল্ট বাঁধা আছে। ওটা হচ্ছে পোষা কুত্তা, কারণ ওদেরকে অর্ডার না দিলে ওরা নড়বে না। আমি কোনো বিবৃতি দেব না, আমি কোনো বিবৃতি দেব না। এনআই দিয়ে তদন্ত হোক। এই লোকটা নাকি এনআই এর তদন্ত দাবি করেছে। বিবৃতি তুই দিবি না, তোর বাপ এসে দেবে। তোর বাপকে এখানে এসে বিবৃতি দিয়ে যেতে হবে। কারণ তোরা যে দাঙ্গা লাগিয়ে সাধারণ মানুষের বাসস্থানগুলোকে জ্বালিয়ে দিলি না, বিবৃতি তোকে কেন, তোর বাপ ঠাকুরদাকেও এসে দিয়ে যেতে হবে। বিবৃতি দিতে তোরা বাধ্য, কারণ তুই থাকাকালীন, পুরসভার চেয়ারম্যান থাকাকালীন এই ঘটনাটা ঘটেছে। তাই বিবৃতি তোকেও দিতে হবে, আর তোদের মা যে ওখানে বসে আছে ওকেও দিতে হবে। পুলিশ কেন করবে না? আমি এইসব ব্যাপারে মন্তব্য করতে হবে। সব ব্যাপারে মন্তব্য করলে যদি দলীয় পদটা চলে যায়, এইসব ব্যাপারে মন্তব্য করলে যদি দিদিমণি বিপদে পড়ে, তাই এরা এইসব ব্যাপারে মন্তব্য করতে নারাজ। তো মন্তব্য তোমরা না করলেও সাধারণ মানুষ বুঝে গেছে যে বিএসএফ করেছে কি আমাদের খেটে খাওয়া চেটে খাওয়া মানুষ তারা করেছে, নাকি সাধারণ জনগণের টাকায় অ্যাশ করা পুরসভার চেয়ারম্যান তারপরে কাউন্সিলর এরা করেছে। হায়দ্রাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে। মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি এক কথা বলছেন, তিনি পুলিশ মন্ত্রীও, তার পুলিশ আবার অন্য কথা বলছে। তিনি বলছেন নাকি এই যে মার্ডার খুন, এই যে দাঙ্গার পেছনে নাকি বাংলাদেশের কিছু জিহাদিদের হাত আছে। তো এখানটায় সব থেকে বড় জিহাদি হচ্ছেন আপনি দিদি ভাই, আপনি হচ্ছেন সব থেকে বড় জিহাদি। তার কারণ হচ্ছে, তাহলে সেই যে লোকটাকে অ্যারেস্ট করা হলো সে কি আমাদের বাংলার বাইরের লোক? তাকে কি বিএসএফ বর্ডার খুলে ঢুকাচ্ছিল, বার করছিল? আপনি কি দেখেছেন? আজকে আপনার পুলিশ তো সব সত্যি কথা বলে দিচ্ছে। এবার মানুষ যে আপনার মুখ আর মুখোশ এ দুটোতে জেনে যাচ্ছে, তাহলে কি হবে দিদি? আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। বাড়ি সুরিতলা, চোপড়া থেকে ইসলামপুর পিড়ি। বলি ও কাকু, পুলিশ কাকু, তুমি যদি সব সত্যি কথা বলে দাও তোমার গা থেকে উর্দিটা তো খুলে নেবে দিদিমণি। তাই তুমিও কিছু চেপে যাও, অন্যান্য পুলিশদের মতো তুমিও বলো আমার হাত পা বাঁধা, আমি কোনো বিবৃতি দিতে পারবো না। তো বিবৃতি দিলে তো কাকু তোমার চাকরিটা চলেই যাবে।
আজকে থেকে আমাদেরকে এই লানি জঙ্গের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে বলছে যে মোদির বিরুদ্ধে এ নাকি এলানে জং করবে। আরে তোর বাপ ঠাকুরদাকে গিয়ে বল, মোদি একটা নাম নয়, মোদি একটা ব্র্যান্ড। উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গটা তার অঙ্গরাজ্য। তুই একজন সাধারণ চেয়ারম্যান হয়ে তুই এত বড় বড় কথা বলছিস। তোর ঘরে গিয়ে মোদি কি করতে পারে তুই জানিস? এনআইএ তদন্ত চাইছিস, তোর ঘরে একবার এনআইএ এলে না, তোকে কেন তোর পুরো 14 পুরুষের কুণ্ডলি বার করে দেবে। তখন দেখা যাবে যে তুই শালা বাংলাদেশের লোক। কারণ বাংলাদেশি না হলে এইসব মুসলিমরা এত উত্তেজিত উগ্র হয় না, এত উগ্র মুসলিমবাদী হয় না। এরা হচ্ছে জিহাদি। মাদারের বাচ্চা। আজকে শান্তির নামে ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যারা মারা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলার তৃণমূল সরকারের পরম্পরা অনুযায়ী তাদের মুখে টাকা ছুঁড়ে মারা হচ্ছে। তাদের মুখ বন্ধ হয়ে গেলে তারা সবসময় খুশি হয়ে যাচ্ছে। এবারে যাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, আশেপাশের যেসব সাধারণ মানুষ আছে যারা খেটে খাওয়া মানুষ, তাদেরই সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। তৃণমূলের নেতারা তারা তাদের মধ্যেই পয়সা দেখবে ডিভাইড হয়ে যাবে। মরবে কে? বাঙালি হিন্দুরা। এখানটায় আমাদের দিদিমণি তিনি প্রথমে যুদ্ধের আহ্বানটা জানিয়েছিলেন। তার কিছু বক্তব্য তোমাদেরকে শোনাই, শোনো একটু। हम डरेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। দিদি, এই যে আমাদের দিদিমণি বলছে কি লড়বো, যতক্ষণ দেহে প্রাণ আছে লড়বো। কার বিরুদ্ধে লড়বে, কেন লড়বে সেটা আমরা জানি না। আর একটা বিল বা কোনো আইন পাস হলে আমাদের পশ্চিমবঙ্গের পরম্পরা হয়ে উঠেছে যে কোনো বিল হোক রাস্তায় নেমে প্রতিবাদ করা। তাহলে সংসদ ভবনে সাংসদদের পাঠিয়ে কি লাভ? ওই সংসদ ভবনটাকে তুলে ওখানটায় কলা বেচার একটা নতুন জায়গা করে তুলুন, যেখানটায় গিয়ে আমাদের দিদিমণি কলা খাবে। আর কোনো কিছু করার দরকার নেই। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আপনারা কান খুলে শুনে রাখুন, আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সুহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বিজেপি যারা করবে। দিদিমণি তো ছিল, তারপরে আরও একটা নেতার আবির্ভাব হলো, সে নাকি দুয়ারে কেলানি খাবে। তো দুয়ারে কেলানি যদি খেতে চায় তো দুয়ারে আমি মামনেতেন বলবো ঝাঁটা, মুড়ো ঝাঁটা আর জুতো রেডি রাখুন। যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের নেতারা আসছে ততক্ষণ ওগুলো সুরক্ষিত রাখুন। তৃণমূলের নেতারা এলে ওদেরকে মুড়ো ঝাঁটা দিয়ে বিষ তুলে দিন, জুতো মেরে ওদের মুখ ভেঙে দিন। কারণ এরা দুয়ারে আসবে ভিক্ষা চাইতে, এই ভিক্ষা ওদেরকে না দিয়ে ওদের পোঁদে সজোরে একটা করে লাথি মারুন যাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আচ্ছা, বিএসএফ গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আর তোমাদের যে পৌরসভার চেয়ারম্যান, সে যে এত বড় কাণ্ড কারখানা করলো, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত তোমাদের দল কোনো অ্যাকশন নেয়নি। কি ধরনের অভদ্র, ছোট লোক, নীচ, বর্বর প্রকৃতির মানসিকতার মানুষ তুমি, নিজে এবারে দেখো। আর যারা এই মুর্শিদাবাদের অশান্তি নিয়ে যত রকমভাবে টিভিতে ইন্টারভিউ দিয়েছে, বিজেপিকে দূষেছে, সিপিএমকে দূষেছে, কংগ্রেসকে দূষেছে, যেসব দলকে দূষেছে, এখানটা যদি পুলিশের ব্যর্থতা প্রমাণিত হয় তাহলে পুলিশ মন্ত্রীকে আগে অ্যারেস্ট করা উচিত, তাকে প্রথমে জেলে ভরা উচিত, তারপরে অন্য কিছু নিয়ে বিচার হবে। বিচার তো হবেই। দেখো, আমি সাধারণ মানুষ, রাজনীতি অত শত বুঝতাম না। তো রাজনীতিতে ঢোকার জন্য আমাদের দিদির অত্যাচার, আর এই অত্যাচারের পরে দিদির কিছু কথা শুনে আমার খুব খারাপ লাগতো। দেখো দিদি, আমি তোমাকে নিয়ে যে ভিডিও বানাই সেখানে তোমার খারাপ লাগতেই পারে। এইসব কথা শুনে আমি সবসময় একটা কথা বলি, চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর। দেখো কথাটা বলতেই দিল না, নিজেই শুরু করে দিল। তো আমি কি বলেছি তুমি চোর? তুমি চোর সবাই জানে দিদি। তো তুমি চোর, এটাকে ঢাক পিটিয়ে বলার কাউকে কোনো প্রয়োজন নেই। তুমি চোর, দেবাংশু চোর, সবাই চোর। আমরা জানি, আমরা সবাই রাজা আমাদের এই চোরের রাজত্বে, নইলে মোদের চোরের সনে মিলবে কি সত্ত্বে। মুর্শিদাবাদের এই অশান্তির পেছনে যেদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত সব থেকে বড়ভাবে জড়িত আছে, সেটা তোমাদের সামনে আশা করি প্রমাণ করতে পেরেছি। এরপরে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসে যাচ্ছেন, যার সঙ্গে গেছেন সৌরভ গাঙ্গুলি। তো সৌরভ গাঙ্গুলির কাছে আমার একটাই প্রশ্ন, যে উনি কোথায় ইনভেস্ট করেছেন সেটার শিলান্যাস হোক, আবার মুখ্যমন্ত্রী গিয়ে সেইটাই শিলান্যাস করুক। দিলে আমাদের পশ্চিমবঙ্গের লোক খুব সুখী হবে, খুশিও হবে। কারণ 1 টাকা করে জমি নিয়ে সে জমিতে বেড়া দিয়ে এবার মঞ্চে গিয়ে চেয়ারের পায়ের উপরে পা তুলে বসে
আর কত দুর্নীতি করবে, আর কত সাধারণ মানুষকে লুটবে, কত সাধারণ মানুষের জমির টাকা খাবে। মুর্শিদাবাদের অশান্তিতে মুখ্যমন্ত্রীর কোনো কিছু যায় আসে না, তার প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী এইখান থেকে মোড় ঘোরানোর জন্য আবার দুটো প্ল্যান্টের শিলান্যাস করে দিলেন। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। এমন অনেক কিছু আছে যেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী মোড় ঘোরানোর জন্য সবসময় তৎপর থাকেন। যেরকম এসএসসি স্ক্যাম থেকে মোড় ঘোরানোর জন্য তিনি হচ্ছে মুর্শিদাবাদে দাঙ্গা লাগালেন, মুর্শিদাবাদে দাঙ্গা থেকে মোড় ঘোরানোর জন্য এখন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির থেকে মোড় ঘোরানোর জন্য জিন্দালের পাওয়ার প্ল্যান্ট, আবার সেখান থেকে মোড় ঘোরানোর জন্য দিদি এখন 2-1 12 ভাতারিকে নিয়ে আবার ডান্সের নেতাজি ইন্ডোরে ডান্সের প্রোগ্রাম হবে, সেগুলোও তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার কোণে ঘর।